हेलो माय डियर स्टूडेंट, वेलकम टू माय चैनल एडुकेशन इंस्टीट्यूट। आज के আমরা পি ব্লকের গ্রুপ 15 এর মৌলসমূহের মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ গুলো নিয়ে আলোচনা করব। এটি ক্লাস 12 অর্থাৎ সেমিস্টার 3 এর জন্য এবং ডাব্লিউবিজেই নিট বিএসসি নার্সিং সবার জন্য এই ভিডিওটি আমাদের কাজে লাগবে। ঠিক আছে, দেখো ফার্স্ট কোশ্চেন, PH3, ASH3, NH3, BIH3 এর ক্ষারকীয়তা সঠিক করো। ঠিক আছে, দেখো যে যত সহজে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় দান করে তার ক্ষার ধর্ম তত বেশি হয়। ঠিক আছে, দেখো এখানে এদের প্রত্যেকের এক জোড়া করে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে। হলো, দেখবো এরা যে যত সহজে ইলেকট্রন দান করবে, নিঃসঙ্গ ইলেকট্রন জোড় দান করবে, তার কি হবে? ক্ষার ধর্ম তত বেশি হবে। দেখো এর শর্ট ট্রিক্স কি হচ্ছে? শর্ট ট্রিক্স হচ্ছে কেন্দ্রীয় পরমাণুর আকার ভ্যারাইজেস 1/, কেন্দ্রীয় পরমাণুর ইলেকট্রন ঘনত্ব ভ্যারাইজেস 1/, ক্ষার ধর্ম। ওকে, তো দেখো এখানে কেন্দ্রীয় পরমাণুর আকার যার বেশি হবে তার কি হবে? কেন্দ্রীয় পরমাণুর ইলেকট্রন ঘনত্ব কম হবে আর তার ক্ষার ধর্মও কম হবে। ঠিক আছে, তো দেখো এখানে যৌগগুলোর আমাদের পিকচার ড্রয়িং করা আছে। ঠিক আছে, দেখো NH3 এর কেন্দ্রীয় পরমাণু নাইট্রোজেন, নাইট্রোজেনের আকার কি আছে? ছোট আছে। নাইট্রোজেনের আকার ছোট হওয়ায় কি হবে? এর আকার ছোট হলে ক্ষার ধর্ম বেশি হবে। ঠিক আছে, তাহলে সবচেয়ে ক্ষার ধর্ম আমরা বেশি কার পেলাম? NH3। এরপর দেখো, এরপর এর থেকে আকার একটু বেশি আছে, আস্তে আস্তে আমাদের আকারটা কি হচ্ছে? বৃদ্ধি হচ্ছে। আর আকার বৃদ্ধি পেলে এখানে এদের ক্ষার ধর্মটা কি হবে? আস্তে আস্তে আমাদের হ্রাস পাবে। তো আমাদের তারপর ক্ষার ধর্ম কার বেশি হবে? PH3। তারপর আছে আমাদের ASH3, সবশেষে আছে আমাদের BIH3 এর এর আকার বড় হওয়ায় এর ক্ষার ধর্ম কম। ঠিক আছে, সবশেষে হয়ে গেল আমাদের BIH3। তাহলে দেখো এই ক্রমটা আমাদের কোথায় আছে? অপশন এ তে, তাই আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ। ওকে, এরপর দেখো নিচের হাইড্রাইড গুলির স্থায়িত্বের ক্রমগুলির মধ্যে কোনটি সঠিক? ঠিক আছে, তো দেখো এটার শর্ট ট্রিক্স কি হচ্ছে? হাইড্রাইডের তাপীয় স্থায়িত্ব ভ্যারাইজেস 1/, বন্ধন দৈর্ঘ্য। যার বন্ধন দৈর্ঘ্যের মান যত কম তার তাপীয় স্থায়িত্বের মান তত বেশি। ঠিক আছে, তো দেখো এখানে আমি হাইড্রাইড গুলির চিত্রগুলো ড্রয়িং করেছি। এখানে কি আছে দেখো, NH3 এর এর বন্ধন কি আছে? সবচেয়ে ছোট, বন্ধন দৈর্ঘ্য সবচেয়ে ছোট। NH এর বন্ধন দৈর্ঘ্য এখানে সবচেয়ে ছোট হওয়ায় এর তাপীয় স্থায়িত্বের মানটা কি হবে? সবচেয়ে বেশি। তাহলে এখানে আমরা কি লিখবো? তাপীয় স্থায়িত্বের ক্রমটা কি পাবো আমরা? দেখো NH3 এর বেশি, গ্রেটার দেন, তারপর কি আছে আমাদের? PH3 এর কি আছে? এর থেকে একটু আছে বন্ধন দৈর্ঘ্যটা বেশি, PH এর বন্ধন দৈর্ঘ্য, তাহলে তাপীয় স্থায়িত্বের মানটা এর থেকে একটু কম হবে। তাহলে এখানে হয়ে গেল PH3 গ্রেটার দেন H এর বন্ধন দৈর্ঘ্য এর থেকে আরেকটু বেশি হয়, এর তাপীয় স্থায়িত্বের মানটা আরেকটু কম হবে। তারপর দেখো SBH এর বন্ধন দৈর্ঘ্য সবচেয়ে বেশি হয়, তাপীয় স্থায়িত্বের মানটা কি হবে? সবচেয়ে কম হবে। ঠিক আছে, SBH3। তাহলে দেখো এই ক্রমটা আমাদের কোথায় আছে? অপশন এ তে, তাই আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ। ওকে, এরপরের কোশ্চেন দেখো, বিজারণ ধর্মের সঠিক ক্রম হলো। ঠিক আছে, তো দেখো বিজারণ ধর্মের এক শর্ট ট্রিক্স কি হচ্ছে? শর্ট ট্রিক্স হচ্ছে বিজারণ ধর্ম ভ্যারাইজেস হাইড্রোজেন দানের প্রবণতা ভ্যারাইজেস বন্ধন দৈর্ঘ্য। ঠিক আছে, যার বন্ধন দৈর্ঘ্য বেশি হবে তার বিজারণ ধর্ম বেশি হবে, আর যার বন্ধন দৈর্ঘ্য কম তার বিজারণ ধর্ম কম হবে। ঠিক আছে, দেখো হাইড্রাইড গুলোর ছবি এখানে ড্রয়িং করা আছে। এখানে আমরা দেখতেই পাচ্ছি সবচেয়ে কম বন্ধন দৈর্ঘ্য কার আছে? NH এর মধ্যে, তাহলে এর কি হবে? সবচেয়ে বিজারণ ধর্ম কম হবে। ঠিক আছে, NH এর বন্ধন দৈর্ঘ্য সবচেয়ে কম, তাহলে এর বন্ধন দৈর্ঘ্য সবচেয়ে কম হওয়ায় এর কি হবে? বিজারণ ধর্মটাও সবচেয়ে কম হবে। তাহলে এখানে ক্রম আমরা কি পাচ্ছি? NH3 সবচেয়ে কম। এরপর দেখো PH এর বন্ধন দৈর্ঘ্য এর থেকে একটু বেশি আছে, তাহলে এর বিজারণ ধর্মটা একটু বেশি হবে ওর থেকে, তাহলে বেশি মানে কার হয়ে গেল? PH3। এরপর দেখো PH এর তুলনায় ASH এর বন্ধন দৈর্ঘ্য একটু বেশি আছে, তাহলে এর বিজারণ ধর্ম অনুরূপ ভাবে SH এরপর কি হবে? বিজারণ ধর্মের ক্রমে ASH3, তারপর SBH3 সবচেয়ে বেশি। দেখো BIH এর বন্ধন দৈর্ঘ্য সবচেয়ে বেশি হয়, এর বিজারণ ধর্ম সবচেয়ে বেশি হবে। হলো BIH3।
তো দেখো এই ক্রমটা আমাদের অপশন এ তে আছে, তাই আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ। ওকে, এরপরের কোশ্চেন দেখো, নাইট্রোজেনের সর্বোচ্চ সমযোজ্যতা। ঠিক আছে, তো দেখো নাইট্রোজেন পরমাণু, এখানে একটা হাইড্রোজেন বন্ধন, এখানে একটা হাইড্রোজেন বন্ধন, এখানে একটা হাইড্রোজেন বন্ধন, আর একটা এখানে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে। ঠিক আছে, এখানে দেখো এই এইচ প্লাসের সাথে এই লোন পেয়ারটা যুক্ত হয়ে একটা বন্ধন গঠন করছে। তাহলে কি কেমন পাচ্ছি দেখো, এখানে তো আমাদের আগে থেকে একটা হাইড্রোজেন ছিল, দুটো হাইড্রোজেন বন্ড, আর এদিকে একটা হাইড্রোজেন বন্ড, আর এখানে আরেকটা বন্ধন গঠন করায় উপর দিকে কি হয়ে গেল বন্ড এইচ, আর বাইরে আছে আমাদের প্লাস। তাহলে এটা কি হয়ে গেল আমাদের NH4 প্লাস হলো। এই NH4 প্লাস যৌগটি দিয়ে নাইট্রোজেন পরমাণু সর্বাধিক কটা বন্ধন গঠন করতে পেরেছে দেখো, 1 2 3 4টা, তাই এর সর্বোচ্চ সমযোজ্যতা হবে 4। ওকে, দেখো অপশন সি তে আছে 4, তাই আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি। এর পরের কোশ্চেন দেখো, একুয়া রিজিয়া হলো। ঠিক আছে, তো একুয়া রিজিয়ার বাংলা নাম হলো অম্লরাজ। ঠিক আছে, অম্লরাজ। তো দেখো এই অম্লরাজ কি হয়, সোনা, রূপা, প্ল্যাটিনাম ইত্যাদি শনাক্তকরণে ব্যবহৃত হয়। তো দেখো একুয়া রিজিয়া কাকে বলা হয়, 3 আয়তন গাঢ় HCl প্লাস 1 আয়তন HNO3 এর মিশ্রণকে কি বলা হয়, একুয়া রিজিয়া বা অম্লরাজ। তো দেখো এখানে আমাদের অপশন এতে আছে 3 আয়তন গাঢ় HCl প্লাস 1 আয়তন গাঢ় HNO3, তাহলে এটাই আমাদের হয়ে যাচ্ছে একুয়া রিজিয়া। সঠিক অ্যান্সার অপশন এ। কিন্তু দেখো অপশন বি তে 1 আয়তন লঘু HNO3 আছে, লঘু বলা আছে, তাই কি হবে এই অপশনটা হবে না, এটা আমাদের সবসময় গাঢ় HNO3 হবে। হলো, এরপরের কোশ্চেন দেখো, নিম্নলিখিত যৌগগুলির মধ্যে কোনটিতে নাইট্রোজেনের জারণ সংখ্যা সর্বাধিক। ঠিক আছে, তো দেখো অপশন এতে কি আছে NH2OH। তো দেখবো আমরা এটা আমরা কি করব, x ধরে নিচ্ছি, আর হাইড্রোজেনের কথা জানি 1, অক্সিজেনের হচ্ছে -2, আর হাইড্রোজেন হচ্ছে +1। তাহলে দেখো এখানে কি পাবো আমরা, x প্লাস 2 ইন্টু +1 প্লাস -2 +1 समान 0, और x प्लस 2 प्लस -2 +1 इक्वल्स टू 0, +2 -2 ক্যান্সেল, তাহলে x সমান কত হয়ে গেল -1। ঠিক আছে, তাহলে এখানে আমরা নাইট্রোজেনের জারণ সংখ্যা কত পেলাম -1। এরপর দেখো পরেরটাতে অপশন বি, এখানে এটা যদি x ধরি তাহলে এটা হলো +1, তাহলে দেখো কত হবে 3 इंटू एक्स +1 समान 0, और 3x समान -1, और x সমান কি হয়ে যাবে -1/3, তাহলে এখানে x এর জারণ স্তর পেলাম -1/3। এরপর দেখো অপশন সি তে, অপশন সি তে কি আছে N2H4, তাহলে এখানে নাইট্রোজেন যদি আমরা x ধরি আর হাইড্রোজেনের কত জানি +1, তাহলে কি আসছে দেখো, এরপর এখানে কি আছে নাইট্রোজেনের x মানে 2 × x 2x প্লাস 4 × কি হয়ে যাবে +1 সমান 0, 2x प्लस 4 समान 0, और 2x समान क्या है -4, और x समान -4/2 হয়ে গেল -2। ঠিক আছে, এরপর অপশন ডি তে আছে দেখো NH4OH, তাহলে নাইট্রোজেনের এখানেও বার করব। তো নাইট্রোজেনটা ধরে নিচ্ছি x, হাইড্রোজেনের +1, অক্সিজেনের -2, আবার হাইড্রোজেনের +1 হলো। তো এখানে দেখো কি হবে x প্লাস 4 × +1 প্লাস -2 +1 সমান 0 হলো। এরপর দেখো और x प्लस 4 प्लस -2 +1 समान 0, और x এখানে 5 থেকে 2 বিয়োগ মানে +3 সমান 0, x সমান হয়ে গেল -3। তাহলে এখানে কোথায় জারণ সংখ্যা সবচেয়ে বেশি আছে, এখানে সব ভ্যালু আমাদের কি এসেছে মাইনাস এসেছে, তাহলে এখানে যার মাইনাস মানটা সবচেয়ে কম আছে তারই মানটা সর্বাধিক হবে। তাহলে এখানে আমরা দেখতেই পাচ্ছি
এক্স এর মানটা মাইনাস থেকে 3টা সবচেয়ে ছোট, তাই জারণ সংখ্যা সর্বাধিক, আর এটা কোথায় আছে আমাদের অপশন বি তে, সঠিক অ্যান্সার হয়ে যাবে N3H। এর পরের কোশ্চেন দেখো, NO2 প্লাস NO3 মাইনাস এবং NH4 প্লাস আয়নিক কেন্দ্রীয় নাইট্রোজেন পরমাণু সংকরায়নের মাত্রা যথাক্রমে। এখানে আমাদের কি করতে হবে, সবার সংকরায়ন করতে হবে। দেখো প্রথমে আমাদের আছে NO2 প্লাস, এখানে নাইট্রোজেনের বাইরের কক্ষপথে ইলেকট্রন সংখ্যা আছে 5 প্লাস দুটো অক্সিজেন আছে 2 ইন্টু কত হয়ে যাবে, অক্সিজেনের বাইরের কক্ষপথে ইলেকট্রন সংখ্যা 6, তাহলে 2 ইন্টু 6 প্লাস 1 মানে হচ্ছে প্লাস হচ্ছে মানে একটা -1, ঠিক আছে, একটা ইলেকট্রন বার হয়ে যাচ্ছে, তাহলে কত হয়ে গেল 5 প্লাস 6 দুগুণে 12 -1 16 হলো। 16কে কি করব 8 দিয়ে ভাগ করলে হয়ে যাচ্ছে 8 দুগুণে 16, তাহলে 2 আসার জন্য এটা হয়ে গেল আমাদের SP। ওকে, এরপর দেখো আছে আমাদের NO3 মাইনাস, তাহলে নাইট্রোজেনের বাইরের কক্ষপথে ইলেকট্রন সংখ্যা আছে 5 প্লাস অক্সিজেনের বাইরের কক্ষপথে ইলেকট্রন সংখ্যা 6, আর এখানে 3 থাকে তাই 6 ইন্টু 3, আর মাইনাসের জন্য একটা প্লাস 1, কত হয়ে গেল 5 প্লাস 3 × 18 প্লাস 1, আর 18 আর 19 আর 5 24, 24কে 8 দিয়ে ভাগ, 3 8 24, তাহলে এটা হয়ে গেল আমাদের SP2। এরপর দেখো আছে আমাদের NH4 প্লাস, আর দেখো নাইট্রোজেনের বাইরের কক্ষপথে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 5, হাইড্রোজেনের 1, তাহলে 4টা হাইড্রোজেনের 4 ইন্টু 1, আর প্লাসের জন্য হয়ে যাবে একটা -1, তাহলে 5 প্লাস 4 -1, তাহলে দেখো এখানে কত আসলো আমাদের 8, 8কে কি করব 8কে 2 দিয়ে ভাগ করব, 2 দিয়ে ভাগ করলে চলে আসবে আমাদের 4 হলে সংকরায়ন হবে কত SP3। যদি আমাদের বাইরের কক্ষপথের ইলেকট্রন সংখ্যা যদি 2 থেকে 8 হয়, তাহলে 8-এর মধ্যে থাকে তখন আমরা তাকে 2 দিয়ে ভাগ করব, আর 8-এর থেকে যখন বেশি হয়ে যাবে তখন তাকে আমরা 8 দিয়ে ভাগ করব, ঠিক আছে। ওই সূত্রটা করেছি দেখো SP SP2 SP3, কোথায় আছে আমাদের এটা SP SP2 SP3, দেখো অপশন বি তে আছে, তাই আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি। এরপরের কোশ্চেন দেখো নাইট্রোজেনের কোন অক্সাইডটি প্রসম, ঠিক আছে। তো দেখো নাইট্রোজেনের অক্সাইড N2O আর NO এই দুটো কি হচ্ছে প্রসম অক্সাইড, বাকি সব অক্সাইডগুলো হচ্ছে আম্লিক অক্সাইড। তো দেখো এখানে আমাদের N2O আছে, তাহলে এটাই হয়ে যাবে আমাদের প্রসম অক্সাইড। ওকে, এরপরের কোশ্চেন দেখো নিচের কোনটি নাইট্রাস অ্যাসিডের অ্যানহাইড্রাইড, ঠিক আছে। তো দেখো 2 অণু অ্যাসিড থেকে যখন 1 অণু জল বার হয়ে যায় সেটাকে কি বলা হয় অ্যানহাইড্রাইড। তো এখানে আমাদের নাইট্রাস অ্যাসিডের অ্যানহাইড্রাইড আছে। তো দেখো নাইট্রাস অ্যাসিডের সংকেত হচ্ছে HNO2, তো এখানে আমরা কি করব 2 অণু নাইট্রাস অ্যাসিড নেব, 2 অণু নাইট্রাস অ্যাসিড দেখো HNO2 প্লাস এখানে HNO2টাকে একটু সাজিয়ে লিখছি, দেখো HO থেকে এদিকে ON হলো। এখান থেকে আমাদের যদি 1 অণু জল বার হয়ে যায় তাহলে কি হবে, দেখো এখান থেকে বার হয়ে যাচ্ছে H2O, তাহলে কি থাকছে 2টো নাইট্রোজেন মানে N2, আর অক্সিজেন দেখো এখানে 2টো আর এখানে একটা মানে 3টা অক্সিজেন O3, তাহলে কোথায় আছে আমাদের N2O3, দেখো অপশন সি তে, তাই আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি। এরপরের কোশ্চেন দেখো কোন যৌগকে উত্তপ্ত করলে নাইট্রোজেন পাওয়া যায়, ঠিক আছে। তো দেখো অপশন এ তে কি আছে NH4NO2, অপশন বি তে আছে NH4(2)Cr2O7, আর অপশন সি তে আছে NaNO3, আর ডি তে আছে সবগুলি। দেখো এখানে 3টা যৌগকে যদি আমরা উত্তপ্ত করি তো কি পাই N2 পাই, তাই আমাদের অ্যান্সার হবে সবগুলি, সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশন ডি। পরের কোশ্চেন দেখো নাইট্রোজেনের কোন হ্যালাইডটি আর্দ্র বিশ্লেষিত হয় না, দেখো অপশন এ তে আছে NCl3, বি তে আছে NF3, আর সি তে আছে Ni3, আর ডি তে আছে NBr3, ঠিক আছে। এক্ষেত্রে দেখো নাইট্রোজেন আর ফ্লুরিন দুজনের 0D উপকক্ষক না থাকার জন্য এটি আর্দ্র বিশ্লেষিত হয় না, ঠিক আছে। কিন্তু এখানে Cl3 I3 আর Br3 এদের
শূন্য ডি উপকক্ষক অথবা পূর্ণ ডি উপকক্ষক থাকার জন্য এরা আর্দ্র বিশ্লেষিত হয়। তো আমাদের কোশ্চেন বলেছে আর্দ্র বিশ্লেষিত হয় না, তাই আমাদের সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাবে? NF3, অপশন বি। এরপরের কোশ্চেন দেখো, NO3 এর বলয় পরীক্ষায় বাদামি বলয় উৎপন্ন হওয়ার জন্য দায়ী কোনটি বলেছে। এখানে দায়ী কোনটা হবে? অপশন এতে দেখো আছে FeH2O5 NO2+, এটাই হচ্ছে বলয় পরীক্ষার জন্য দায়ী, তাই এটা আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ। এরপরের কোয়েশ্চেন দেখো, নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইডগুলির অ্যাসিড ধর্মের ক্রম হলো। তো দেখো নাইট্রোজেনের জারণ স্তর যত বেশি হবে তার অম্ল ধর্মের মানও তত বেশি হবে, ঠিক আছে। তো দেখো এখানে কি আছে আমাদের N2O5, তাহলে অক্সিজেনে কত হচ্ছে -2, 5 দুগুণে 10, তাহলে এখানে কত হয়ে যাবে আমাদের +5 হলো। এরপর NO2 এর ক্ষেত্রে দেখো এখানে আছে -2 অক্সিজেনে, তাহলে -2 মানে কত গেল -2 দুগুণে 4, তাহলে নাইট্রোজেনের জারণ সংখ্যা কত হয়ে যাবে +4। দেখো N2O3, এখানে অক্সিজেনের কত হচ্ছে -2, তাহলে 3 দুগুণে 6 -6, এখানে যদি আমরা এটা 0 করতে যাই তাহলে এখানে আমাদের কি করতে হবে +6 করতে হবে। তো এখানে +3 যদি দিই তাহলে এগুলো 3 দুগুণে 6 হলো। এরপর দেখো এখানে অক্সিজেনের হচ্ছে -2, এখানে যদি আমরা +2 দিই তাহলে হয়ে যাবে 0। এরপর এখানে অক্সিজেন হচ্ছে -2, আর এখানে N2 এর ক্ষেত্রে কত +1 দিলে 2 1 কে 2 হয়ে গেল 0। তাহলে এখানে দেখো আমরা দেখতেই পাচ্ছি এখানে নাইট্রোজেনের জারণ স্তর আছে 1, এটাতে আছে 2, এটাতে আছে +3, এটা +4, এটা +5, এটাতে আছে +5, ঠিক আছে। এখানে দেখো নাইট্রোজেনের জারণ স্তর ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, তাহলে এটাই হচ্ছে এর অম্ল ধর্মের ক্রম, ঠিক আছে। তাহলে আমাদের সঠিক অ্যান্সার দেখো এটাই অপশনটা আমাদের ঠিক আছে, তাই আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি। ওকে, এরপরের কোশ্চেন দেখো, কোন গ্যাসটি লাফিং গ্যাস হিসেবে পরিচিত হয়, ঠিক আছে। তো দেখো N2O কে কি বলা হয়? লাফিং গ্যাস বলা হয়। এখানে আমাদের অপশন এতেই আছে N2O, তাই আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ। এরপরের কোশ্চেন দেখো, দেশলাই প্রস্তুতিতে ব্যবহার করা হয়। দেখো দেশলাই প্রস্তুতিতে কি ব্যবহার করা হয়? লাল ফসফরাসকে। অপশন বিতে আছে আমাদের লাল ফসফরাস, তাই আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি। এরপরের কোশ্চেন দেখো, ফসফিনের শোষক হলো, ঠিক আছে। ফসফিনের শোষক কি হয়? যে ব্লিচিং পাউডার, আর ব্লিচিং পাউডারের সংকেত হচ্ছে CaOCl বাইরে Cl। ওকে, এটা হচ্ছে অপশন ডি, সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশন ডি। ওকে, এরপরের কোশ্চেন দেখো, নিম্নলিখিত কোনটির ক্ষেত্রে ফসফরাসের অনুপ্রভা দেখা যায়, ঠিক আছে। তো অনুপ্রভা দেখা যায় ফসফরাস, সাদা ফসফরাসে, তাই আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি। কোশ্চেন দেখো, ফসফরাসের কোন রূপভেদটি তড়িতের পরিবাহী, ঠিক আছে। দেখো কালো ফসফরাস কি হয়? তড়িতের পরিবাহী, কালো ফসফরাস বা ব্ল্যাক ফসফরাস। দেখো তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন সি। এরপরের কোশ্চেন দেখো, H3PO5 এর ক্ষারগ্রাহিতা কত আমাদের নির্ণয় করতে হবে। দেখো এখানে আমরা যেটা OH পাবো তার মানটাই হবে কি এর ক্ষারগ্রাহিতা, হলো। তো প্রথমে আমরা ছবিটা ড্রয়িং করি, ঠিক আছে। P ডাবল বন্ড O, তারপরে এখানে আমরা একটা OH লিখবো, এরপর এদিকে একটা O, এখানে একটা O। দেখো আমাদের একটা P আছে, P হয়ে গেছে। এখানে হাইড্রোজেন আছে আমাদের 3টা, এখানে একটা হাইড্রোজেন হয়েছে, তাহলে এখানে একটা আমরা হাইড্রোজেনকে দিয়ে দিই, দুটো হাইড্রোজেন হলো। এরপর দেখো এখানে আমাদের অক্সিজেন কটা আছে? 5টা আছে, কিন্তু 1 2 3 4টা অক্সিজেন রয়েছে, তাহলে এখানে আমাদের আরেকটা অক্সিজেন দিলে 5টা অক্সিজেন হয়ে গেল, আর আরেকটা H দিয়ে দিলে হয়ে গেল আমাদের 3টা হাইড্রোজেন, হলো। এখানে আমরা দেখতেই পাচ্ছি দেখো কি হচ্ছে OH একটা, দুটো, 3টে, তাহলে OH 3টা পেলাম, মানে এর ক্ষারগ্রাহিতা কত? 3। ওকে, তাই আমাদের অ্যান্সার কোনটা হয়ে যাবে? অপশন সি। এরপরে কোশ্চেন দেখো, হোম সিগন্যালে ব্যবহৃত হয়, তাহলে হোম সিগন্যালে ব্যবহৃত কি হয়? ক্যালসিয়াম কার্বাইড আর ক্যালসিয়াম ফসফাইড। দেখো এখানে আমাদের আছে অপশন ডি তে Ca3P2 আর CaC2, তাহলে এটাই হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। ওকে, আচ্ছা এই পর্যন্তই। এরপর ভিডিও আমরা খুব তাড়াতাড়ি নিয়ে আসার চেষ্টা করব। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ওকে।